নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল গপ্পবাজে আপনাদের স্বাগত জানাই। আমরা নির্বাচিত কিছু গল্প, নাটক, প্রতিবেদন ও চিঠির অডিও রূপ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মূল লক্ষ্য আমাদের এই যাত্রাপথে বাংলা সাহিত্য রসের কিছু অংশমাত্র আস্বাদন করা ও আপনাদের সাথে ভাগ করে নেওয়া। এই পথ চলায় আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ও সঙ্গে থাকবেন, এই আশা আমরা রাখি। আজকের গল্প ব্রাজিলের কালো বাঘ। স্যার আর্থার কোনান ডয়েল রচিত দ্য ব্রাজিলিয়ান ক্যাট নামে গল্পটি 1898 খ্রিস্টাব্দে ব্রিটিশ মাসিক পত্রিকা দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হয়। 1981 সালে শারদীয়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। দ্য ব্রাজিলিয়ান ক্যাটের সত্যজিৎ রায়ের বাংলা অনুবাদ করা গল্প ব্রাজিলের কালো বাঘ। শুরু হচ্ছে আজকের গল্প ব্রাজিলের কালো বাঘ। মেজাজটা বনে দি, প্রত্যাশা অসীম, অভিজাত বংশের রক্ত বইছে ধমনীতে, অথচ পকেটে পয়সা নেই, রোজগারের কোনো রাস্তাও নেই। একজন যুবকের পক্ষে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমার বাবা ছিলেন সহজ সরল মানুষ। তার দাদা অকৃতদার লর্ড সাদারটন, বিশাল সম্পত্তির মালিক। এই দাদার বদান্যতার উপর বাবার এমনই আস্থা ছিল যে তার একমাত্র সন্তান হয়ে আমার যে কোনোদিন অন্য সংস্থানের চিন্তা করতে হবে এটা তিনি ভাবতে পারেননি। তার ধারণা ছিল হয় সাদারটনের বিস্তীর্ণ জমিদারি এস্টেটে, না হয় নিদেন পক্ষে সরকারের কূটনৈতিক বিভাগে আমার একটা স্থান হবেই। তার অনুমান যে সম্পূর্ণ ভুল সেটা তার অকাল মৃত্যুর ফলে বাবা জেনে যেতে পারেননি। যেমন আমার জ্যাঠা, তেমনি ব্রিটিশ সরকার আমার সঙ্গতির জন্য কিছুই করলেন না, বা আমার ভবিষ্যৎ সম্পর্কে কোনো তাপ উত্তাপ প্রকাশ করলেন না। কচ্চিৎ কদাচিৎ কিছু ফেজেন্ট পাখি বা গুটি কয়েক খরগোশ উপঢৌকন হিসেবে জ্যাঠার কাছ থেকে আসে, আর সেই থেকেই বোঝা যায় যে আমি ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে সমৃদ্ধ জমিদারিতে অবস্থিত অটওয়েল প্রাসাদের উত্তরাধিকারী। যাই হোক, আমি নিজে বিয়ে করিনি। লন্ডনের গ্রোভারনার ম্যানসনসে ঘর নিয়ে নাগরিক জীবনযাপন করি। কাজের মধ্যে আছে পায়রা শিকার ও হার্লিংহামে পোলো খেলা। আমার ঋণ যে মাসে মাসে বেড়েই চলেছে, কিছুদিন পরে আর তা শোধ করার কোনো উপায়ই থাকবে না, এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আমার এই শোচনীয় অবস্থাটা আরো প্রকট হয়ে উঠছে এই কারণেই যে লর্ড সাদারটন ছাড়াও আমার আরও বেশ কয়েকজন ধনী আত্মীয় রয়েছে। এদের মধ্যে সবচেয়ে নিকট হলেন আমার খুড়তুতো ভাই এভারেট কিং। বেশ কিছুদিন ব্রাজিলে অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন কাটিয়ে সে সম্প্রতি দেশে ফিরে দিব্যি গুছিয়ে বসেছে। তার উপার্জনের পন্থাটা কি সেটা আমার জানা নেই, তবে তার অবস্থা যে রীতিমতো সচ্ছল সেটা বোঝা যায়, কারণ সে এখন সাফোকের ক্লিপটন অন দ্য মার্শে গ্রেল্যান্ডসের জমিদারির মালিক। ইংল্যান্ডে আসার পর প্রথম বছরটা সে আমার কঞ্জুস জ্যাঠার মতোই আমার কোনো খোঁজ খবর নেয়নি, কিন্তু এক গ্রীষ্মের সকালে মনটা খুশিতে ভরে উঠল যখন দেখলাম সে একটা চিঠি মারফত গ্রেল্যান্ডস কোর্টে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছে। আমি তখন দেউলে হবার আশঙ্কায় অন্য কোর্টে যাবার কথা ভাবছিলাম, আর ঠিক সেই সময় দৈবক্রমে এসে গেল এই চিঠি। আমার এই অচেনা ভাইটিকে যদি হাত করতে পারি তাহলে হয়তো একটা উদ্ধারের পথ পেলেও পেতে পারি। অন্তত বংশমর্যাদার খাতিরেও তো তার আমাকে পথে বসিয়ে দেওয়া উচিত নয়।
চাকরকে বলে বাক্স গুছিয়ে নিয়ে সেই দিনই সন্ধ্যায় আমি ক্লিপটন অন দ্য মার্শের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইপসিচে গাড়ি বদল করে একটি লোকাল ট্রেন আমাকে অসমতল তৃণপ্রান্তরের মাঝখানে একটি জনবিহীন ছোট্ট স্টেশনে নামিয়ে দিল। আমার জন্য কোনো গাড়ি আসেনি। পরে জেনেছিলাম আমার টেলিগ্রাম পৌঁছতে দেরি হয়েছিল। তাই আমি কাছেই একটা পান্থনিবাস থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়ে রওনা দিলাম। গাড়ির সহিস দিব্যি লোক, সে আমার ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। বুঝলাম এই অঞ্চলে এর মধ্যেই এভারেট কিংয়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় স্কুলের ছেলে মেয়েদের জন্য সে পার্টি দিয়েছে। জনসাধারণ যাতে তার বিস্তীর্ণ বাগান ঘুরে দেখতে পারে তার ব্যবস্থা করেছে। নানান জনহিতকর কাজে সে অর্থ সাহায্য করেছে। মোট কথা এতভাবে সে তার দরাজ মনের পরিচয় দিয়েছে যে আমার সহিসের ধারণা হয়েছে সে পার্লামেন্টে পদক্ষেপ করার জন্য জমি তৈরি করছে। পথে যেতে যেতে শহীদের দিক থেকে আমার দৃষ্টি হঠাৎ চলে গেল এক বিচিত্র বর্ণ পাখির দিকে। রাস্তার ধারে টেলিগ্রাফ পোস্টের উপর বসেছে পাখিটা। প্রথমে মনে হয়েছিল বুঝি নীলকণ্ঠ জাতীয় কোনো পাখি, কিন্তু কাছে আসতে দেখলাম আয়তনে তার চেয়ে বেশ খানিকটা বড়, আর পালকে রঙের বাহারও অনেক বেশি। সহিস বলল, আমরা যে ব্যক্তির কাছে চলেছি এটা তাঁরই পাখি। তিনি নাকি দক্ষিণ আমেরিকা থেকে নানা রকম পশু পাখি এনে এখানকার আবহাওয়ায় সেগুলো প্রতিপালনের চেষ্টা করছেন। গ্রিল্যান্ডসবার্গের গেট দিয়ে প্রবেশ করার পর এই কথার অনেক প্রমাণ পাওয়া গেল। ছোট ছোট বুটিদার হরিণ, এক ধরনের শুয়োর জাতীয় জানোয়ার, নাম বোধহয় পেকারি, একটা ঝলমলে রং বিশিষ্ট ওরিওল পাখি, এক শ্রেণীর পিপিলিকা ভুক, আর একরকম স্থূল বেজার জাতীয় জানোয়ার চোখে পড়ল গাছপালায় ঘেরা আঁকাবাঁকা পথটা দিয়ে যেতে। আমার খুড়তুতো ভাইটি গাড়ির শব্দ পেয়ে আমি এসেছি বুঝে বাড়ির বাইরে সিঁড়িতে এসে দাঁড়িয়েছিল। চেহারায় একটা অমায়িক ভাব ছাড়া তেমন কোনো বিশেষত্ব নেই। আকারে বেটে ও মোটা, বয়স আন্দাজ ৪৫, রোদে পোড়া গোল মুখে অজস্র বলিরেখা, পরনে সাদা লিলেনের জামা যেমন প্লান্টাররা পরে থাকে, মুখে চুরুট ও মাথায় পানামা টুপি। দেখে মনে হয় ইনি প্রাচ্যের কোনো উপনিবেশের বাংলো বাড়ির বাসিন্দা। ইংল্যান্ডের এই সুউচ্চ পালাডীয় স্তম্ভ বিশিষ্ট সুবিশাল অট্টালিকায় ইনি বেমানান। ভদ্রলোক ঘাড় ফিরিয়ে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বলেন, সঞ্জা, উনি এসে গেছেন, আমাদের অতিথি। গ্রিনল্যান্ডসে তোমাকে স্বাগত জানাচ্ছি মার্শাল ভাইয়া। তোমার সঙ্গে আলাপের সুযোগে আমি অত্যন্ত আনন্দিত। এই ঘুমিয়ে আসা পল্লীগ্রামে আমার এই বাসস্থানে তোমার যে পায়ের ধুলো পড়লো তাতে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। তার এই সাদর অভ্যর্থনায় মুহূর্তের মধ্যে আমার সব সংকোচ কেটে গেল। আর এটার প্রয়োজন ছিল একান্তভাবেই। কারণ স্বামীর ডাকে যে বিবর্ণ দীর্ঘাঙ্গিনীটি বেরিয়ে এলেন তার আচরণ অস্বাভাবিক রকম রূঢ়। আমার ধারণা হলো ইনি ব্রাজিলের মেয়ে, যদিও ইংরাজিটা বলেন ভালোই। হয়তো আমাদের দেশের আদব কায়দার সঙ্গে পরিচয়ের অভাবই তার এই রুক্ষ স্বভাবের কারণ। তার আচরণ থেকে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে গ্রিনল্যান্ডস কোর্টে আমার উপস্থিতিতে তিনি আদৌ প্রসন্ন নন। তার কথায় কোনো অশালীনতার পরিচয় না পেলেও তার ভাবব্যঞ্জক চোখের চাহনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে আমি লন্ডনে ফিরে না যাওয়া অবধি তার শান্তি নেই। কিন্তু আমার ঋণের ভার এত বেশি এবং আমার এই ধনী আত্মীয়টি আমার ত্রাণকর্তার ভূমিকা গ্রহণ করতে পারে এ সম্পর্কে আমি এতই আস্থাবান যে আমি স্ত্রীর রূঢ়তা সম্পূর্ণ অগ্রাহ্য করে স্বামীর হৃদ্যতার ১৬ আনা সুযোগ নেওয়া স্থির করলাম। আমার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দেখলাম তার সজাগ দৃষ্টি।
যে ঘরটি আমায় দেওয়া হয়েছে সেটি চমৎকার। তা সত্ত্বেও ভদ্রলোক বারবার বললেন আমার সুবিধার জন্য যা কিছু দরকার তা তিনি করতে রাজি আছেন। আমি প্রায় বলেই ফেলেছিলাম যে সবচেয়ে সুবিধা হয় কিছু অর্থ সমাগম হলে, কিন্তু পরক্ষণেই মনে হলো সেটার সময় এখনো আসেনি। নৈশভোজের ব্যবস্থা ছিল পরিপাটি, আর ভোজনান্তে ছিল হাভানা চুরুট আর কফির ব্যবস্থা। চুরুট নাকি তার নিজের বাগানের তামাক থেকে তৈরি। আসার পথে সহিস যা বলেছিল তা যে একটুও বাড়িয়ে বলা নয় সেটা বেশ বুঝতে পারছিলাম। এর মতো মহানুভব অতিথিবৎসল ব্যক্তি আমি আর দুটি দেখিনি, কিন্তু এই ব্যক্তির মধ্যেও যে আত্মম্ভর অগ্নিগর্ভ মানুষ বাস করে তার পরিচয় পেলাম পরদিন সকালে। কিংগৃহিণী আমার প্রতি এতই বিমুখ যে প্রাতরাশের সময় সেটা প্রায় সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। স্বামী ঘর থেকে বেরোনো মাত্র তার মনের ভাবটা পরিষ্কার ফুটে বেরোলো। হঠাৎ বললেন ভদ্রমহিলা, লন্ডন ফিরে যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে দুপুর 12:30। আমি খোলাখুলি বললাম, কিন্তু আমি আজ ফেরার কথা ভাবছি না। এই মহিলার দ্বারা বিতাড়িত হবার কোনো বাসনা ছিল না আমার। আপনার ইচ্ছা অনিচ্ছার উপর যদি সেটা নির্ভর করে। কথাটা শেষ না করেই অত্যন্ত উদ্ধতভাবে ভদ্রমহিলা চাইলেন আমার দিকে। আমিও ছাড়বার পাত্র নই। বললাম, আমার বিশ্বাস এভারার্ড যদি মনে করে আমি তার আতিথেয়তার অন্যায় সুযোগ নিচ্ছি, তাহলে সে কথা সে নিশ্চয়ই আমাকে বলবে। ব্যাপার কি? ঘরে ফিরে এসেছে এভারার্ড। মনে হলো আমার কথাগুলো সে শুনেছে এবং আমাদের দুজনের দিকে চেয়ে সে পরিস্থিতিটা আঁচ করে নিয়েছে। মুহূর্তের মধ্যে তার খুশিতে ভরা গোল মুখটায় এক অনির্বচনীয় হিংস্রভাব ফুটে উঠল। তুমি একটু বাইরে যাবে কি মার্শাল? আমার নাম যে মার্শাল কিং সেটা এই বেলা বলে রাখি। আমি বেরোতেই আমার পেছনের দরজাটা বন্ধ করে দিল এভারার্ড, আর তারপরেই শুনলাম তীব্র ভর্ৎসনার সুরে সে স্ত্রীর সঙ্গে কথা বলছে। আতিথেয়তার অবমাননায় সে যে গভীরভাবে ক্ষুব্ধ তাতে সন্দেহ নেই। আড়িপাতার কোনো অভিসন্ধি ছিল না আমার, তাই আমি বারান্দা থেকে নেমে এলাম বাগানে। কিছুক্ষণ পরে দ্রুত পায়ের আওয়াজ শুনে ঘুরে দেখি মহিলা বাইরে বেরিয়ে এসেছেন। তার মুখ বিবর্ণ, দৃষ্টি বিস্ফারিত। আমার স্বামী আপনার কাছে ক্ষমা চাইতে বললেন মিস্টার মার্শাল। দৃষ্টি না তুলে বললেন মহিলা। আমি তৎক্ষণাৎ বললাম, দোহাই মিসেস কিং, এ নিয়ে আর কিছু বলবেন না। তার কালো চোখ দুটো হঠাৎ ঝলসে উঠল। মূর্খ। চাপা অথচ তীক্ষ্ণ স্বরে কথাটা বলে সদর্পে ঘরের ভিতর চলে গেলেন মহিলা। অপমানটা এতই অপ্রত্যাশিত, এতই অসহ্য যে আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম দরজার দিকে। এমন সময় এভারার্ড এলো বারান্দায়। আশা করি আমার স্ত্রী তার অর্বাচীন ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, চেয়েছে বই কি। এভারার্ড কনুইটাকে তার হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। তুমি ব্যাপারটা গায়ে মেখো না, বলল এভারার্ড। তোমার মেয়াদের 1 ঘন্টাও যদি কম থাকো তুমি এখানে, তাহলে আমি অত্যন্ত দুঃখ পাবো। ব্যাপারটা হচ্ছে কি, ভাইয়ের কাছে গোপন করার কোনো মানে হয় না। আমার স্ত্রী অত্যন্ত ঈর্ষাপরায়ণ। আমাদের দুজনের মাঝে কেউ এসে দাঁড়ালে সেটাও বরদাস্ত করতে পারে না, তা সে লোক পুরুষই হোক আর মহিলা। ও সবচেয়ে কিসে খুশি হয় জানো? স্বামী স্ত্রীতে সমুদ্রের মাঝখানে কোনো জনবিহীন দ্বীপে বসে গল্প করে যদি বাকি জীবনটা কাটিয়ে দিই, তাহলে এর থেকে বুঝতে পারবে ও মানুষটা কেমন। আসলে এটা একটা ব্যারামের সামিল। তুমি কথা দাও এ নিয়ে আর চিন্তা করবে না। মোটেই না। তাহলে চুরুটটা ধরিয়ে আমার সঙ্গে এসো, আমার পশু সংগ্রহটা দেখাই তোমাকে। সারা বিকেলটা কেটে গেল এই কাজে।
বাইরে থেকে আনা যত পাখি, যত সরীসৃপ সবই দেখা হলো। এদের মধ্যে কিছু রয়েছে খাঁচায়, কিছু খাঁচার বাইরে, আর কিছু একেবারে বাড়ির ভিতর ছাড়া অবস্থায়। চলতে চলতে সামনে ঘাস থেকে হঠাৎ কোনো রং বেরঙের পাখি লাফিয়ে উঠতে দেখে বা কোনো অচেনা জানোয়ারকে ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে দেখে ছেলে মানুষের মতো উল্লসিত হয়ে উঠছিল এভারার্ড। সবশেষে প্রাসাদের এক প্রান্তে একটি লম্বা প্যাসেজের ভিতর গিয়ে পৌঁছলাম আমরা। প্যাসেজের শেষ মাথায় একটা খড়ি লাগানো ভারী দরজা, আর তার পাশেই একটা হাতল লাগানো চাকা। সেই সঙ্গে লক্ষ্য করলাম লোহার ফ্রেমে লাগানো এক সারি খাড়াখাড়ি লোহার শিক দাঁড়িয়ে রয়েছে প্যাসেজের ভিতর। এবার যেটা দেখাবো সেটা হলো আমার সংগ্রহের একেবারে সেরা জিনিস। বলল এভারার্ড। ইউরোপে আর একটি মাত্র নমুনা আছে ওই জিনিসের। রটারডামে একটা বাচ্চা ছিল, সেটা মরে গেছে। এই জিনিসটা হলো একটা ব্রাজিলিয়ান বাঘ। তার সঙ্গে অন্য বাঘের তফাৎ কোথায়? সেটা এখনই দেখতে পাবে। হেসে বলল কিং। খড়খড়িটা তুলে একবার ভিতরে দেখবে কি? দরজার গায়ের খড়খড়ি ফাঁক করে চোখ লাগাতেই দেখলাম একটি বেশ বড় ঘর। তার মেঝেতে পাথর বসানো, তার দেয়ালের ওপর দিকে শিক দেওয়া ছোট্ট জানলা। ঘরের মাঝখানে মেঝের ওপর বসে রোদ পোয়াচ্ছে একটি জানোয়ার। সেটা বাঘের মতোই বড়, যদিও গায়ের রং কুচকুচে কালো। আয়তন বিশাল হলেও ভঙ্গিটা দেখে পোষা বিড়ালের কথাই মনে পড়ে। তার দেহের সুঠাম পেশল গড়ন, বীর্যের সঙ্গে কমনীয়তার আশ্চর্য সমাবেশ আমাকে এমন মুগ্ধ করল যে আমি জানোয়ারের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। জাদুরাল জানোয়ার নয় কি? প্রশ্ন করল এভারার্ড। নিঃসন্দেহে, বললাম আমি। এমন আশ্চর্য জানোয়ার দেখিনি কখনো। কেউ কেউ এটাকে পুমা বলে, কিন্তু আসলে এটা মোটেই পুমা নয়। এটা মাথা থেকে লেজের ডগা অব্দি 18 ফুট। 4 বছর আগে এটা ছিল দুটো ড্যাবডেবে হোল্ডে চোখ বসানো একটি কালো পশমের বল। রিও নিগ্রো নদীর কাছে এক আদিম অরণ্যে একজন এটা বিক্রি করেছিল আমাকে। মাটাকে বললাম যে মেরে ফেলে, যদিও তার আগে 11টি মানুষ গেছে তার পেটে। তার মানে এরা বুঝি খুব হিংস্র হয়? এমন শয়তান, এমন রক্তপিপাসু জানোয়ার আর দুটি নেই। দক্ষিণ আমেরিকা ইন্ডিয়ানদের এই বাঘের কথা বললে দেখবে তারা কিরকম চমকে ওঠে। এই জানোয়ারের চেয়ে মানুষের ওপর তাদের বিশ্বাস অনেক বেশি। ইনি এখনো মানুষের রক্তের স্বাদ পাননি, কিন্তু একবার পেলে এর চেহারাই বদলে যাবে। এখন পর্যন্ত আমাকে ছাড়া আর কাউকে বরদাস্ত করে না ওর ঘরে। ওর পরিচর্যা করে যে লোক বড়লুইন, সে ওর কাছে তো সাহস পায় না। ওর বাপ মা দুই হচ্ছে আমি। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে চমকে দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে আবার তৎক্ষণাৎ সেটা বন্ধ করে দিল। তার কণ্ঠস্বর শুনে বিশাল জানোয়ারটা উঠে দাঁড়িয়ে হাই তুলে নিজের মাথাটা এভারার্ডের গায়ে ঘষতে লাগলো, আর এভারার্ডও জানোয়ারটার গায়ে হাত বুলোতে লাগলো। এবার দেখি টমি বাবু, খাঁচায় ঢোকো তো। আদেশ শোনা মাত্র কৃষ্ণকায় জীবটি ঘরের এক পাশে গিয়ে একটি গড়াদের ছাউনির তলায় কুণ্ডুলি পাকিয়ে বসল। তারপর এভারার্ড বাইরে এসে হাতলটা ঘোরানোর সঙ্গে সঙ্গে প্যাসেজে বেরিয়ে থাকা ফ্রেমবন্ধী লোহার শিকের শাড়ি দেওয়ালের একটা ফাটল দিয়ে বাঘের ঘরে ঢুকে ছাউনির সঙ্গে লেগে গিয়ে দিব্যি একটা খাঁচা সৃষ্টি করল। এবার এভারার্ড দরজা খুলে আমাকে ভিতরে ডাকলো। এই বিশেষ শ্রেণীর সাপদের ঘরে যে বিশেষ গন্ধ পাওয়া যায়, এই ঘর এখন সেই গন্ধে ভরপুর। এটাই ব্যবস্থা, বলল এভারার্ড। দিনের বেলায় ও সমস্ত ঘরটাতে পায়চারি করে, রাত্রে এক পাশে খাঁচায় পুরে দেওয়া হয়। বাইরে থেকে হাতল ঘোরালে খাঁচার দেওয়াল সরে গিয়ে ও ছাড়া পেয়ে যায়। আর যদি তা না চাও,
তো ওকে ওইভাবে বন্দি করে রাখতে পারো। উহু, ওরকম করো না। আমি গড়াদের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে বাঘের গায়ে হাত রাখতে গিয়েছিলাম। সে এক হ্যাচকা টানে আমার হাতটা বার করে আনলো। ওকে বিশ্বাস নেই। আমি যা করি আর ৫ জন তা করা চলে না। সবাইকেও বন্ধু বলে মানতে রাজি নয়, তাই না টমি? হুম, এবার লাঞ্চের গন্ধ পেয়েছেন বাবু, তাই না টমি? বাইরে প্যাসেজে পায়ের শব্দের সঙ্গে সঙ্গে বাঘটা এক লাফে উঠে দাঁড়িয়ে অপরিসর খাঁচাটার মধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। তার হলুদ চোখের চাহনি তীক্ষ্ণ ও অস্থির। তার লেলিহান জিভ বেরিয়ে পড়েছে হা করা মুখের অসমান দাঁতের শাড়ির ফাঁক দিয়ে। একজন পরিচারক পাত্রে একটি মাংসখণ্ড নিয়ে ঘরে এসে গড়াদের মধ্যে দিয়ে সেটাকে খাঁচার ভিতর গলিয়ে দিল। বাঘ থাবা দিয়ে আলতো করে সেটাকে তুলে নিয়ে খাঁচার এক কোণে বসে সেটা সদ্ব্যবহার করতে শুরু করলো। মাংস টেনে ছেঁড়ার ফাঁকে ফাঁকে সে রক্তমাখা মুখটা তুলে আমাদের দিকে চাইছে। আমিও একদৃষ্টে দেখছি এই বন্য দৃশ্য। টমির ওপর আমার টানের কারণটা বুঝলে তো? ঘর থেকে বেরিয়ে এসে প্রশ্ন করলো এভারার্ড। হাজার হোক, আমার হাতেই তো মানুষ। কম ঝক্কি গেছে ওকে দক্ষিণ আমেরিকা থেকে এখানে আনতে। অবশ্যই এখানে এসেও ভালোই আছে। যা বলছিলাম, এই বিশেষ বাঘের এর চেয়ে ভালো নমুনা ইউরোপে আর নেই। চিড়িয়াখানার কর্তারা একে নেওয়ার জন্য ঝুলোঝুলি করছে, কিন্তু আমি ওকে ছাড়ছি না। যাকে, আমার মনের কথা ঢের বলা হলো। এবার চলো টমির মতো আমরাও গিয়ে লাঞ্চ করি। দক্ষিণ আমেরিকা থেকে আসা আমার এই ভাইটি তার জন্তু জানোয়ার নিয়ে এতই মশগুল যে সে জগতের বাইরে যে আর একটা জগৎ থাকতে পারে সেটা ভাবাই মুশকিল। কিন্তু সেটা যে রয়েছে সেটা বুঝতে পারতাম তার পাওয়া টেলিগ্রামের বহর থেকে। দিনের যে কোনো সময় আসতো এই টেলিগ্রাম, আর তার প্রত্যেকটি অত্যন্ত আগ্রহের সঙ্গে খুলতো এভারার্ড নিজেই। এক একবার মনে হতো সেগুলো হয়তো ঘোড়ার মাঠ বা স্টক মার্কেট সংক্রান্ত কোনো খবর। মোট কথা, এটা বোঝাই যেত যে এমন কিছু কারবারের সঙ্গে সে জড়িত রয়েছে যেটা ঘটছে সাফকের বাইরে। আমি যে 6 দিন ছিলাম তার মধ্যে দিনে 4খানা করে টেলিগ্রাম তো এসেছেই, একদিন এলো 7খানা। এই 6 দিন এত ভালোভাবে কেটেছে যে ভাইয়ের সঙ্গে একটা চমৎকার সমঝোতা হয়ে গিয়েছিল। প্রতি রাতে বিলিয়ার্ড রুমে বসে এভারার্ড তার আশ্চর্য ভ্রমণ কাহিনী শোনাতো আমাকে। শুনে বিশ্বাস করা বেশ কঠিন হতো যে আমার এই নিরীহ ভাইটি এসব রোমহর্ষক ঘটনার নায়ক। তার অভিজ্ঞতার পরিবর্তে আমি তাকে শোনাতাম গভর্নর ম্যানসন্সের জীবনযাত্রার খবর। তাতে সে এতই মুগ্ধ হতো যে বারবার বলতো একবার লন্ডনে এসে আমার বাসস্থানে কদিন কাটিয়ে যাবে। লন্ডনের চঞ্চল জীবনযাত্রা সম্বন্ধে দেখতাম তার একটা অদম্য কৌতূহল আছে। বলা বাহুল্য, এ ব্যাপারে আমার চেয়ে ভালো গাইড সে পাবে না। শেষ দিন আমি আর কথাটা না বলে পারলাম না। সরাসরি বলে দিলাম যে আমার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সম্পূর্ণ দেউলে হতে আমার আর বেশি দিন বাকি নেই। আমি যদিও তার কাছে পরামর্শই চাইলাম, যেটা আসল দরকার ছিল সেটা হলো বেশ খানিকটা ক্যাশ। তুমি তো লর্ড সাদারটনের উত্তরাধিকারী, তাই না? প্রশ্ন করল এভারার্ড। আমার তো তাই ধারণা, কিন্তু তিনি আমাকে এক কর্পদক্ষ দেননি কখনো। জানি, বলল এভারার্ড। সে যে কতটা কঞ্জুস সে কথা আমি শুনেছি। সত্যি তো, তোমার অবস্থা বেশ কাহিল বলে মনে হচ্ছে। এই যে ভালো কথা, সাদারটনের স্বাস্থ্য এখন কেমন? ছেলেবেলা থেকেই তো শুনে আসছি সে অত্যন্ত রুগ্ন। হুম, তাও ট্যাঙস ট্যাঙস করে চালিয়ে যাচ্ছে। বেচারা তুমি।
আমার বড় আশা ছিল তুমি সব শুনে টুনে হয়তো কিছু। আর বলতে হবে না। হেসে বলল এভারার্ড। আজ রাত্রে এই বিষয়ে কথা হবে। আমার পক্ষে যতটা সম্ভব করব, কথা দিচ্ছি। আমার যে বিদায় নেবার সময় এসে গেছে তাতে আমার আক্ষেপ নেই, কারণ জানি যে এ বাড়িরই একজন বাসিন্দা আমাকে তাড়াতে পারলে বাঁচে। কিং গৃহিণীর বিষদৃষ্টি আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। তিনি যে আগ বাড়িয়ে আমাকে অপমান করেন তা নয়, সেখানে স্বামীর ভয় তাকে বেশি দূর এগোতে দেয় না, কিন্তু চরম ঈর্ষার বশে তিনি আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন এবং গ্রেল্যান্ডসে আমার অবস্থান যাতে সব দিক দিয়ে অস্বস্তিকর হয় সে চেষ্টার কোনো ত্রুটি করেন না। বিশেষত শেষ দিনে তার ব্যবহার এমনই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল যে এভারার্ডের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি না পেলে আমি সেই দিনই দুপুরের গাড়িতে রওনা দিয়ে দিতাম। ঘটনাটা ঘটতে বেশ রাত হলো। আমার আশ্রয়দাতা আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি টেলিগ্রাম পেয়েছে। সেগুলো নিয়ে সে চলে গেল তার কাজের ঘরে। যখন বেরোলো ততক্ষণে বাড়ির আর সকলে ঘুমিয়ে পড়েছে। আমি শুনতে পেলাম সে রোজকার অভ্যেস মতো ঘুরে ঘুরে নিচের দরজাগুলো বন্ধ করছে। অবশেষে সে বিলিয়ার্ড রুমে এসে আমার সঙ্গে যোগ দিল। তার স্থূল দেহ ড্রেসিং গাউনে আবৃত, পায়ে একজোড়া টার্কিশ স্লিপার। আরামকে দাঁড়ায় বসে গ্লাসে পানীয় ঢেলে সে নিজের সামনে টেনে নিল। লক্ষ্য করলাম তাতে জলের চেয়ে হুইস্কির মাত্রায় বেশি। কি রাত্রে বাবা! মন্তব্য করলো এভারার্ড। কথাটা ভুল বলেনি। সারা বাড়িটাকে ঘিরে ঝোড়ো বাতাস বইছে। তার শব্দ যেন প্রকৃতির আর্তনাদ। জানলাগুলো থরথর করে কাঁপছে। বাইরে অন্ধকারের ফলে ঘরের হলদে বাতিগুলো অস্বাভাবিক রকমের উজ্জ্বল বলে মনে হচ্ছে। শুনি তোমার কাহিনী। বললেন আশ্রয়দাতা। আমরা দুজন এখন একা। এই দুর্যোগের রাতে আমাদের কেউ বিরক্ত করতে আসবে না। তুমি বলো, তারপর দেখি তোমার একটা হিল্লে করা যায় কিনা। এইভাবে উৎসাহ দেবার ফলে আমি আদ্যপান্ত বললাম আমার ব্যাপারটা। যেসব লোকের সঙ্গে আমার কারবার, আমার পাওনাদারেরা, আমার বাড়িওয়ালা, আমার চাকর বাকর, কেউই সে বর্ণনা থেকে বাদ পড়ল না। সঙ্গে আমার নোটবুক ছিল। সব তথ্য গুছিয়ে নিয়ে অত্যন্ত প্রাঞ্জলভাবে আমার শোচনীয় অবস্থাটা তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু দেখে খারাপ লাগলো যে শ্রোতা আমার কথায় মনোযোগ দিচ্ছে না। যে দু একটা মন্তব্য সে করছিল সেগুলো এতই মামুলি ও অপ্রত্যাশিত যে আমার সন্দেহ হলো সে আদৌ আমার কথা শুনছে কিনা। মাঝে মাঝে হঠাৎ গা ঝাড়া দিয়ে আমার কোনো উক্তির পুনরাবৃত্তি করতে বলে সে আগ্রহের একটা ভান করছিল বটে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারছিলাম তার মন অন্য দিকে চলে গেছে। অবশেষে চেয়ার ছেড়ে উঠে চুরুটের অবশিষ্টাংশ ফায়ার প্লেসে ফেলে দিয়ে সে বলল, তোমায় বলি শোনো, হিসেব জিনিসটা কোনোদিন আমার মাথায় ঢোকে না। তুমি বরং পুরো ব্যাপারটা একটা কাগজে লিখে ফেলো। তারপর তোমার কত হলে চলে সেটাও লিখে দাও। চোখের সামনে জিনিসটা দেখতে পেলে আমার বুঝতে সুবিধা হবে। প্রস্তাবটা শুনে আমার ভালোই লাগলো। আমি রাজি হয়ে গেলাম। চলো এই বেলা শুয়ে পড়া যাক। ওই শোনো, হল ঘরের ঘড়িতে 1টা বাজছে। ঘড়ির ঘণ্টা ঝড়ের গোঙানি ছাপিয়ে শোনা গেল। বাতাসের শব্দ শুনে মনে হয় যেন একটা উত্তাল নদী বয়ে চলেছে বাড়ির গা ঘেঁষে। শোবার আগে বাঘটাকে একবার দেখে যেতে চাই। বলল এভারার্ড। ঝড় জিনিসটা ও ঠিক পছন্দ করে না। তুমি আসবে? চলো। চুপচাপ শব্দ না করে এসো, আর সবাই ঘুমোচ্ছে। পারস্যের গালিচা বিছানো হলঘরে ল্যাম্প জ্বলছে। সে ঘর পেরিয়ে একটা দরজার মধ্যে দিয়ে গিয়ে ঢুকলাম প্যাসেজে। অন্ধকার প্যাসেজ, দেওয়ালে একটি লণ্ঠন ঝুলছে।
এভারার্ড সেটাকে নামিয়ে জ্বালিয়ে নিল। লোহার গরাদগুলো দেখা যাচ্ছে না। বুঝলাম বাঘ এখন খাঁচায় বন্দি। ভেতরে এসো। বাঘের দরজা খুলে দিয়ে বলল এভারার্ড। ঘরে ঢোকা মাত্র একটা গর্জন শুনে বুঝলাম ঝড়ে বাঘের মেজাজ বেশ বিগড়ে দিয়েছে। ল্যাম্পের কম্পমান আলোয় দেখলাম বিশাল কৃষ্ণকায় জীবটিকে। খাঁচার এক কোণে খড়ের গাদার উপর বসে আছে কুণ্ডুলি পাকিয়ে। পিছনে সাদা দেওয়ালে পড়েছে তার প্রকাণ্ড ছায়া। বাঘের লেজটা মাঝে মাঝে নড়ে উঠে মেঝের খড়গুলোকে ইতস্তত ছড়িয়ে দিচ্ছে। বেচারি টমের মেজাজ তেমন সুবিধের নয়। হাতের ল্যাম্পটাকে এগিয়ে ধরে বলল এভারার্ড কিং। একটি আস্ত কেলে শয়তানের মতো দেখতে লাগে ওকে, তাই না? ওর জন্য কিছু খাদ্যের ব্যবস্থা না করলে ওর মেজাজ ভালো হবে না। দেখি ভাই, একটু ধরো তো লণ্ঠনটা। আমি তার হাত থেকে লণ্ঠনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরেই ওর খাবার আছে, বলল এভারার্ড। আমি 1 মিনিটে ঘুরে আসছি। ও কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে একটা ধাতব খুঁট শব্দের সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। শব্দটা কয়েক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ করে দিল। আমার সর্বাঙ্গে আতঙ্কের ঢেউ খেলে গেছে। একটা চরম বিশ্বাসঘাতকতার আশঙ্কায় রক্ত হিম হয়ে গেছে। আমি দরজার উপর লাফিয়ে পড়লাম, কিন্তু দেখলাম ঘরের ভিতর দিকে দরজার কোনো হাতল নেই। দরজা খোলো! চেঁচিয়ে উঠলাম আমি। দরজা খোলো! হল্লা করো না, প্যাসেজ থেকে উত্তর এলো। তোমার কাছে আলো রয়েছে তো। এভাবে একা বন্দি থাকতে চাই না আমি। বটে। বেশিক্ষণ থাকতে হবে না তোমায়। দরজা খোলো বলছি! আমি আবার চেঁচিয়ে উঠলাম। এ ধরনের রসিকতা আমি বরদাস্ত করতে পারি না। এবারে একটা বিদ্রূপের হাসির সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ছাপিয়ে শুনলাম একটি যান্ত্রিক ঘরঘর শব্দ। সর্বনাশ! হাতল ঘুরিয়ে লোহার ঝাঁঝরিটাকে টেনে বাইরে বার করে নিচ্ছে এভারার্ড কিং। অর্থাৎ বাঘ আর খাঁচায় বন্দি থাকবে না। লণ্ঠনের আলোতে দেখতে পাচ্ছি লোহার শিকগুলো ক্রমশ সামনে থেকে সরে যাচ্ছে। শিকওয়ালা দেয়াল যেখানে ঘরের দেওয়ালের সঙ্গে গিয়ে ঠেকেছিল, সেখানে এরই মধ্যে প্রায় 1 হাত ফাঁকা দেখা দিয়েছে। মরিয়া হয়ে আমি শেষ শিকটা আঁকড়ে ধরে উল্টো দিকে টানতে লাগলাম। রাগে ও আতঙ্কে তখন আমি দিশেহারা। দরজাটা দুদিক থেকে টানার ফলে মিনিট খানেকের জন্য অনড় রইল। বেশ বুঝতে পারছি ও সমস্ত শক্তি প্রয়োগ করে হাতলটা ঘোরাবার চেষ্টা করছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমার শক্তি তার কাছে হার মানবে। এবার শিকটার সঙ্গে সঙ্গে আমিও হরকাতে শুরু করেছি পাথরের মেঝের ওপর দিয়ে। কায়মন বাক্যে প্রার্থনা করছি ওই পৈশাচিক মানুষটির হাতে যেন আমায় মরতে না হয়। অনেক অনুনয় করে তাকে বোঝালাম যে আমার সঙ্গে তার রক্তের সম্পর্ক, আমি তার অতিথি, আমি তার কি ক্ষতি করেছি যে সে আমার সঙ্গে এমন আচরণ করছে। কিন্তু জবাবে সে আরও বল প্রয়োগ করে চলেছে হাতলের ওপর, এবং একটি একটি করে লোহার শিক বেরিয়ে চলেছে ঘরের বাইরে। টানের চোটে আমিও এগিয়ে চলেছি খাঁচার সামনে দিয়ে। অবশেষে আমার কবজি যখন যন্ত্রণায় অসাড়, আমার আঙুল ক্ষতবিক্ষত, তখন নিরুপায় হয়ে হাল ছাড়তে হলো। একটা ঘটাং শব্দ করে খাঁচার দেওয়ালটা পুরো সরে গেল। আর তারপর শুনলাম টার্কিশ চটি পড়া পায়ের শব্দ মিলিয়ে গিয়ে প্যাসেজের শেষ প্রান্তের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। তারপর আর শব্দ নেই। এতক্ষণ জানোয়ারটা অনড়ভাবেই বসেছিল খাঁচার এক কোণে। তার লেজ আর নড়ছে না। তার সামনে দিয়ে একটা মানুষকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ দৃশ্য নিশ্চয়ই তার ভারী অদ্ভুত লেগেছে। তার বিশাল চোখ দুটি এখন আমার দিকে চাওয়া। শিকটা ধরার সময়
লণ্ঠনটা মেঝেই নামিয়ে রেখেছিলাম। মনে হলো সেটা হাতে থাকলে তার আলোটা হয়তো আত্মরক্ষায় কিছুটা সাহায্য করবে। কিন্তু সেটা তুলতে যেই হাত নামিয়েছি, অমনি বাঘটা একটা হুংকার দিয়ে উঠল। আমি তৎক্ষণাৎ আতঙ্কে পাথর। বাঘের থেকে আমার দূরত্ব এখন মাত্র 10 ফুট। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। অদ্ভুত সে চাহনি, মনের গভীরে ত্রাসের সঞ্চার করলেও চোখ ফেরানো যায় না। চরম সংকটের মুহূর্তে প্রকৃতির আশ্চর্য খেয়ালে মনে হয় জ্বলন্ত গোলক দুটি যেন একবার আয়তনে বাড়ছে, একবার কমছে। আবার মনে হয় যে অন্ধকারে দুটি উজ্জ্বল বিন্দু ক্রমে বড় হতে হতে ঘরের ওই বিশেষ অংশটিতে একটা ভৌতিক আভা ছড়িয়ে দিচ্ছে। আর তারপরেই দেখি আলো নেই, অর্থাৎ জানোয়ার চোখ বন্ধ করেছে। মানুষের অপলক দৃষ্টিতে একটা অমোঘ শক্তি আছে, এমন একটা প্রচলিত ধারণায় কোনো সত্য আছে কিনা জানি না। হয়তোবা জানোয়ারটার মধ্যে একটা তন্দ্রার ভাব এসেছিল। মোট কথা, আক্রমণের কোনো চেষ্টার বদলে সে দিব্যি পায়ের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে বলেই মনে হয়। পাছে তার মধ্যে আবার হিংস্রভাব জেগে ওঠে, তাই আমি সম্পূর্ণ অনড় হয়ে রইলাম। ওই ভয়ঙ্কর চোখ দুটো আমার চোখের সামনে না থাকায় এখন তবু মাথা ঠান্ডা করে ভাবতে পারছি, এই পৈশাচিক জানোয়ারের সঙ্গে সারা রাত সহবাস করতে হবে আমাকে। আমার নিজের মন বলছে, এবং যার জন্য আমার এই দশা, তার কথাতেও বুঝেছি যে এই জানোয়ার তার মনিবের মতোই মারাত্মক। কাল সকাল পর্যন্ত একে ঠেকিয়ে রাখবো কি করে? দরজা তো খুলবেই না, আর ওই শিকওয়ালা খুপচি জানলাও আমার কোনো কাজে আসবে না। আমাকে বাঁচাও বলে তারস্বরে চেঁচিয়েও কোনো লাভ নেই, কারণ আমি এখন যে অংশটাতে রয়েছি সেটা বাড়ির বাইরে। সেই বাড়ি আর ব্যাঘ্রবাসের মধ্যে যে প্যাসেজটা রয়েছে সেটা প্রায় 100 ফুট লম্বা। তাছাড়া এই ঝড় বাদলের শব্দের মধ্যে আমার চিৎকার শুনবে কে? একমাত্র ভরসা আমার সাহস ও উপস্থিত বুদ্ধি। ঠিক এই মুহূর্তে আমার অসহায় ভাব দ্বিগুণ বেড়ে গেল লণ্ঠনের দিকে চোখ পড়াতে। বাতির যে এখন শেষ অবস্থা সেটা শিখার অস্থিরতা থেকে বোঝা যায়। এর আয়ু 10 মিনিট, যা করার এর মধ্যেই। কারণ অন্ধকারে ওই জানোয়ারের সঙ্গে একা পড়লে তখন আর সুস্থ মস্তিষ্কে কিছু করার অবস্থা থাকবে না। কথাটা ভাবতেই আমার অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে এলো। দিশেহারাভাবে এদিক ওদিক চাইতেই একটা জিনিসের ওপর চোখ পড়াতে একটা ক্ষীণ আশার উদ্রেক হলো। এতে সংকট থেকে সম্পূর্ণ মুক্তি না পেলেও অন্তত সাময়িক নিরাপত্তার একটা সম্ভাবনা আছে। আগেই বলেছি যে খাঁচার দুটো অংশ ছিল, একটা ছাদ ও একটা সামনের দেওয়াল। দেয়ালটা বাইরে বার করে নিলেও ছাদের অংশটা ভিতরেই থেকে যায়। এই ছাতেও কয়েক ইঞ্চি অন্তর অন্তর একটা করে লোহার শিক, আর শিকের মধ্যে ফাঁকগুলো ভরা লোহার জাল দিয়ে। এই আচ্ছাদনের নিচে খাঁচার এক কোনায় এখন বসে আছে বাঘটা। খাঁচার ছাদ আর ঘরের সিলিংয়ের মধ্যে হাত দুয়েকের ব্যবধান। যদি কোনো রকমে ওই ছাদের ওপর উঠতে পারি, তাহলে অন্তত পিছন দিক থেকে, মাথার দিক থেকে আর দুপাশ থেকে আমি নিরাপদ। খোলা থাকবে শুধু সামনের দিকটা। সেদিক থেকে বাঘ আমায় আক্রমণ করতে পারে ঠিকই, কিন্তু তাহলেও বলবো যে বাঘ যদি হঠাৎ ঘরে পায়চারি শুরু করে, তাহলে আমাকে তার সামনে পড়তে হবে না। আমার নাগাল যদি তাকে পেতে হয়, তাহলে কিছুটা কসরত করতে হবে। যা করার এই বেলা, কারণ বাতি নিভে গেলে কাজটা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যা থাকে কপালে করে এক লাফে ছাউনির পাশটা দুহাতে খামচে ধরে দেহটাকে কোনো মতে উপরে নিয়ে ফেললাম।
আমার মুখ তখন দুই শিকের মাঝখানে জালের ওপর। দেখতে পাচ্ছি বাঘের মুখ হাঁ, তার ভয়ঙ্কর চোখ দুটো চেয়ে আছে সটান আমার দিকে। তার নিঃশ্বাসের বোটকা গন্ধে আমার নাক জ্বলছে। জানোয়ারের ভাব দেখে কিন্তু মনে হলো রাগের চেয়ে তার কৌতূহলটাই যেন বেশি। এবার সে তার দেহের মাংসপেশিতে ঢেউ খেলিয়ে উঠে দাঁড়িয়ে পিছনের দুপায়ে ভর করে একটা থাবা পেছনের দেওয়ালে রেখে অন্যটা দিয়ে খাঁচার ছাদের জালের উপর দিয়ে একটা লম্বা আঁচড় টানল। তার ফলে তার নখ আমার পাতলুন ভেদ করে আমার হাঁটুতে একটা গভীর ক্ষতের সৃষ্টি করল। এটাকে আক্রমণ বলা চলে না, বরং আক্রমণের মহড়া মাত্র। কারণ আমার আর্তনাদের সঙ্গে সঙ্গে সে থাবা নামিয়ে নিয়ে এক লাফে খাঁচা থেকে বেরিয়ে সারা ঘর জুড়ে দ্রুত পায়চারি শুরু করে দিল। তারই ফাঁকে ফাঁকে তার দৃষ্টি বারবার চলে আসছে আমার দিকে। আমি দেহ সংকুচিত করে নিজেকে একেবারে দেওয়ালের সঙ্গে সিটিয়ে দিলাম। যত পিছিয়ে থাকবো ততই তার পক্ষে আমার নাগাল পাওয়া কঠিন হবে। বাঘের উত্তেজনা যেন ক্রমেই বেড়ে চলেছে, হাঁটার গতিও বাড়ছে সেই সঙ্গে। তার অস্থির পদক্ষেপ বারবার তাকে নিয়ে আসছে আমার লৌহ সিংহাসনের ঠিক নিচে। আশ্চর্য এই ছায়া সদৃশ বিশাল সাপদের নিঃশব্দ গতি। এদিকে লণ্ঠনের আলো এতই মৃদু যে তাতে বাঘকে প্রায় দেখাই যাচ্ছে না। অবশেষে একবার দপ করে জ্বলে উঠে লণ্ঠনটা নিভে গেল। সূচিভেদ্য অন্ধকারে এখন শুধু আমি আর বাঘ। বিপদের সামনে পড়ে যদি বুঝতে পারি যে আমার যথাসাধ্য আমি করেছি, তাহলে শুধু পরিণতির অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না। বর্তমান ক্ষেত্রে আমি যেখানে যে অবস্থায় আছি সেটাই হলো আমার পক্ষে সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেইভাবেই হাত পা গুটিয়ে প্রায় দম বন্ধ করে পড়ে রইলাম। আশা আছে আমার অস্তিত্ব জানান না দিলে বাঘ হয়তো আমার কথা ভুলে যাবে। আন্দাজে মনে হয় 2টো বাজতে চলল। ভোর হবে 4টেই। দিনের আলোর জন্য অপেক্ষা করতে হবে আরো 2 ঘন্টা। বাইরে ঝড় চলেছে পুরো মাত্রায়। বৃষ্টির জল এসে আছড়ে পড়ছে জালনার গায়ে। ঘরের ভিতর বিষাক্ত জন্তুর গন্ধে আমার প্রাণ ওষ্ঠাগত। বাঘ এখন আমার কাছে অদৃশ্য। তার কোনো শব্দ আসছে না আমার কানে। আমি বাঘের চিন্তা মন থেকে দূর করার জন্য অন্য কথা ভাবার চেষ্টা করলাম। একটি চিন্তায় স্থান পেল মনে। সেটা হলো আমার খুড়তুতো ভাইটির শয়তানি, তার চরম বিশ্বাসঘাতকতা আর আমার প্রতি তার গভীর বিদ্বেষের ভাব। ওই গালভরা হাসির পিছনে লুকিয়ে আছে এক নৃশংস খুনি। যতই ভাবলাম ততই তার পরিকল্পনার চাতুরিটা আমার কাছে পরিষ্কার হয়ে এলো। সকলের সঙ্গে সেও চলে গিয়েছিল শুতে। তারপর গোপনে ফিরে এসে আমাকে তার বাঘের ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রেখে চলে যায়। অত্যন্ত সহজেই সে ঘটনাটা বুঝিয়ে দেবে আর 5 জনকে। বিলিয়ার্ড রুমে বসে চুরুটটা শেষ করে তবে আমি উঠব। সে আমার কাছ থেকে বিদায় নিয়ে গুড নাইট করে চলে যায়। আমি নিজের খেয়ালবশত দিনের শেষে একবার বাঘটা দেখতে যাই। খাঁচা খোলা আছে না জেনে ঘরে ঢুকি আর তার ফলেই ফাঁদে পড়ি। এর জন্য তাকে দায়ী করবে কে? আর যদি বা তার উপর সন্দেহ হয়, প্রমাণ তো নেই। ঘন্টা 2 সময় যেন কাটতেই চায় না। একবার একটা খসখস শব্দে বুঝলাম বাঘ তার নিজের গায়ের লোম চাটছে। বার কয়েক একজোড়া সবুজ আলো দেখে মনে হলো সে আমার দিকে চাইছে, কিন্তু তাও বেশিক্ষণের জন্য নয়।
ক্রমে একটা বিশ্বাস দানা বাঁধতে লাগলো যে সে হয়তো আমার অস্তিত্ব ভুলে গেছে কিংবা আমাকে অগ্রাহ্য করার সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে জানলা দিয়ে একটা ক্ষীণ আলো ঘরে প্রবেশ করলো। প্রথমে দেখলাম দেয়ালের গায়ে একজোড়া ধূসর চতুষ্কোণ, তারপর সে দুটো ক্রমে সাদায় পরিণত হলো। তারপর আমার সহবাসিন্দাটি প্রতীয়মান হবার সঙ্গে সঙ্গে দেখলাম বাঘও আমার দিকে চেয়ে আছে। দৃষ্টি বিনিময়ের মুহূর্তে বুঝতে পারলাম যে শেষ দেখার সময় যা মনে হয়েছিল, বাঘের মেজাজ তার চেয়ে শত গুণে বেশি ভয়ঙ্কর। ভোরের শীত তার মোটেই পছন্দ হচ্ছে না, তার উপর সে হয়তো ক্ষুধার্ত। ঘরের ওপাশটায় অনবরত গর্জনের সঙ্গে সে দ্রুত পায়চারি করছে। পাথরের মেঝের ওপর বারবার আছড়ে পড়ছে তার লেজ। কোন অবধি গিয়ে উল্টো মুখে ঘোরার সময় তার নির্মম দৃষ্টি চলে আসছে আমার দিকে। বুঝতে পারলাম সে আমাকে আস্ত রাখবে না। কিন্তু এই রকম হতাশার মুহূর্তেও এই ভয়াল পশুর গতিবিধির আশ্চর্য সাবলীলতা, তার পেশল দেহের ভাস্কর্য সুলভ সৌন্দর্য আমাকে মুগ্ধ না করে পারল না। এদিকে চাপা গর্জন ক্রমে অসহিষ্ণু হুঙ্কারে পরিণত হচ্ছে। বেশ বুঝতে পারছি আমার অন্তিম সময় উপস্থিত। এভাবেই কি শেষে মরতে হবে, এই লোহার গড়াদের ওপর শুয়ে শীতে কম্পমান অবস্থায়? আমার অন্তরাত্মাকে এই শোচনীয় অবস্থার ঊর্ধ্বে উত্তরণের চেষ্টার সঙ্গে সঙ্গে একজন মুমূর্ষ ব্যক্তির চিন্তায় যে স্বচ্ছতা আসে তার সাহায্যে ভাবতে চেষ্টা করলাম আত্মরক্ষার কোনো উপায় আছে কিনা। ভেবে একটা জিনিসই মনে হলো যে খাঁচার দেওয়ালটা কোনো রকম বাইরে থেকে আবার ভিতরে এনে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেটাই হবে বাঁচার একমাত্র পথ। ওটাকে কি টেনে আনা যায়? এদিকে এও বুঝতে পারছি যে অঙ্গ সঞ্চালনার সামান্য ইঙ্গিতেই বাঘ হয়তো আমাকে আক্রমণ করে বসবে। অত্যন্ত সন্তর্পণে ডান হাতটা বাড়িয়ে খাঁচার দেওয়ালের যে দিকটা ঘরের মধ্যে রয়ে গিয়েছে সেটাকে ধরলাম। আশ্চর্য এই যে এক টান দিতেই সেটা খানিকটা এগিয়ে এলো আমার দিকে। কিন্তু আমি যে অস্বস্তিকর অবস্থায় রয়েছি তাতে খুব বেশি জোর দিয়ে টানা সম্ভব নয়। আরেকবার টান দিতে ইঞ্চি তিনেক ঢুকে এলো দেওয়ালটা। এবার বুঝলাম দেওয়ালের তলায় চাকা লাগানো রয়েছে। আরেকবার দিলাম টান, সেই মুহূর্তেই বাঘটা দিল লাফ। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি টেরই পাইনি। শুধু কানে এলো একটা হুঙ্কার, আর সেই সঙ্গে আমার চোখের সামনে দেখলাম একজোড়া জ্বলন্ত হলুদ চোখ ও মিশমিশে কালো মুখে দাঁতের ফাঁক দিয়ে বেরোনো সেই লকলকে লাল জিভ। বাঘ লাফিয়ে পড়ার ফলে আমার লৌহাসন থরথর করে কেঁপে উঠেছে। মনে হয় এই বুঝি সব শুদ্ধ ভেঙে পড়ল। বাঘটা কিছুক্ষণ সেই অবস্থায় রইল। তার মাথা ও সামনের থাবা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, আর পিছনের থাবা খাঁচার দেওয়ালে একটা অবলম্বন খোঁজার চেষ্টায় অস্থির। কিন্তু লাফটা জুৎসই হয়নি। বাঘ সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারল না। প্রচণ্ড রাগে দাঁত খিচিয়ে জাল আঁচড় দিতে দিতে সে সশব্দে লাফিয়ে নেমে পড়ল মেঝেতে। কিন্তু তারপরেই আবার আমার দিকে ফিরে দ্বিতীয়বার লম্ফের জন্য প্রস্তুত হলো। আমি জানি আমার চরম পরীক্ষার সময় উপস্থিত। বাঘ একবার ঠেকে শিখেছে, দ্বিতীয়বার আর সে ভুল করবে না। আমার বাঁচতে হলে যা করার করতে হবে এই মুহূর্তে। এক ঝলকে পন্থা স্থির করে নিলাম। চোখের নিমেষে আমার কোটটা খুলে নিয়ে সেটাকে জানোয়ারটার মাথার ওপর ছুঁড়ে ফেললাম। আর প্রায় একই মুহূর্তে এক লাফে খাঁচার ছাদ থেকে লাফিয়ে নেমে দেওয়ালের শিকটা ধরে প্রাণপণে দিলাম টান।
যা ভেবেছিলাম তার চেয়ে অনেক সহজেই দেওয়ালটা ঘরের মধ্যে চলে এলো। আমি যত দ্রুত সম্ভব সেটাকে খাঁচার অপর প্রান্তে টেনে নিয়ে গেলাম, কিন্তু সেইভাবে টানার ফলে আমি নিজে রয়ে গেলাম খাঁচার বাইরে। ভিতরে থাকলে হয়তো রেহাই পেতে পারতাম, কিন্তু সেটা করার চেষ্টায় আমাকে যে কয়েক মুহূর্ত থামতে হলো, তাতে বাঘটা তার মাথা থেকে কোটটা ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার সামনেটা বন্ধ করে ভিতরে ঢুকে এসেছি, কিন্তু তার আগে বাঘ তার থাবার এক চাপড়ে আমার পায়ের ডিমের বেশ খানিকটা অংশ তুলে নিয়েছে, রেদা দিয়ে চাঁচা কাঠের মতো করে। পর মুহূর্তেই যন্ত্রণায় প্রায় বেহুশ হয়ে আমি খাঁচার ভিতর খড় বিছানো মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার সামনে খাঁচার গড়াদ, আর তার ওপর নিষ্ফল ক্রোধে বারবার আঘাত করছে ব্রাজিলের বাঘ। অর্ধমৃত অবস্থায় আমার মন থেকে আতঙ্কের ভাব দূর হয়ে গেছে। আমি সামনের দিকে চেয়ে দেখছি বাঘ তার কালো বুকটা গড়াদের উপর রেখে তার থাবা দিয়ে আমার নাগাল পাবার চেষ্টা করছে, ঠিক যেমন কলে ধরা পড়া ইঁদুরের নাগাল পেতে চেষ্টা করে বিড়াল। আমার জামায় এসে ঠেকছে তার নখগুলো, কিন্তু গায়ের চামড়া পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুনেছিলাম বাঘ বা ওই জাতীয় জানোয়ারের দ্বারা জখম হলে মানুষের মধ্যে কেমন যেন একটা অসাড় ভাব আসে, সেটা এখন দিব্যি অনুভব করছি। আমি যেন আর আমি নই, কোনো এক তৃতীয় ব্যক্তি যেন কৌতূহলের সঙ্গে দেখে চলেছে বাঘটা তার চেষ্টায় কৃতকার্য হয় কিনা। তারপর ক্রমে আমার চেতনা লোপ পেয়ে আমি যেন এক দুঃস্বপ্নের জগতে চলে গেলাম, যেখানে আমার চোখের সামনে রয়েছে কেবল বাঘের সেই কালো মুখ আর তার থেকে বেরিয়ে আসা লকলকে লাল জিভ। সবশেষে আমার লাঞ্ছনা শেষ হলো এক মোহাচ্ছন্ন প্রলাপের অবস্থায়। এখন ভাবলে মনে হয় অন্তত ঘন্টা দুই এভাবে অজ্ঞান ছিলাম। জ্ঞান হলো সেই তীক্ষ্ণ ধাতব শব্দে, যাতে আমার বিপদের সূত্রপাত। খাঁচার দেওয়াল আবার বাইরে বেরিয়ে তার খাপে বসল। তারপর সম্পূর্ণ জ্ঞান হবার আগেই দেখলাম আমার ভাইয়ের সেই গোল হাসি ভরা মুখ খোলা দরজা দিয়ে ভেতরে উকি মারছে। সে যা দেখলো তাতে সে নিশ্চয়ই অবাক হয়েছিল। বাঘ বসে আছে খাঁচার বাইরে ঘরের মেঝেতে, আর আমি ছিন্ন ভিন্ন পাতলুনে কোটবিহীন অবস্থায় রক্তাপ্লুত দেহে পড়ে আছি খাঁচার ভিতর। সকালের রোদ পড়া মুখে তার চরম বিস্ময়ের ভাবটা এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে। সে একবার দেখলো আমার দিকে, তারপরে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে খাঁচার দিকে এগিয়ে এসে আবার দেখলো আমি সত্যি মরে গেছি কিনা। ঘটনার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন যে অবস্থা, তাতে সবকিছু সম্যক অনুধাবন করার সামর্থ্য ছিল না আমার। শুধু এইটুকু দেখলাম যে তার দৃষ্টিটা হঠাৎ আমার দিক থেকে সরে গিয়ে গেল বাঘের দিকে। সাবাস টমি, সাবাস! উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল এভারার্ড কিং। তারপর সে হঠাৎ খাঁচার দিকে পিছিয়ে এসে চেঁচিয়ে বলল, সরে যাও বলছি, মূর্খ জানোয়ার! তোমার মনিবকে চেনো না তুমি? এই মূর্ছমান অবস্থাতেও কিংয়ের একটা উক্তি আমার হঠাৎ মনে পড়ল। মানুষের রক্তের স্বাদ পেলে নিরীহ জানোয়ারও রাক্ষসে পরিণত হয়। এই পরিণতির জন্য আমার রক্তই দায়ী, কিন্তু তার মাসুল দিতে হবে আমাকে নয়, আমার এই ভাইটিকে। সরে যাও বলছি! চিৎকার করে উঠল এভারার্ড কিং। সরে যাও শয়তান! বল্ডুইন, বল্ডুইন! ওরে বাবারে! তারপর দেখলাম সে মাটিতে পড়ল, উঠল, আবার পড়ল, আর সেই সঙ্গে
এক রক্ত হিম করা শব্দ, যেন কাপড় ছেঁড়া হচ্ছে ফালা করে। আর্তনাদের শব্দ ক্রমে ক্ষীণ হয়ে এসে শেষে যে শব্দটা রইল সেটা মানুষের নয়, জানোয়ারের। আর তারপর যখন ভাবছি সে মরে গেছে, তখন এক বিভীষিকাময় মুহূর্তে দেখলাম একটি অর্ধমৃত, প্রায় অন্ধ, রক্তাক্ত মানুষ পাগলের মতো ঘরের চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তারপর আমিও সংজ্ঞা হারালাম। বেশ কয়েক মাস লেগেছিল আমার সুস্থ হয়ে উঠতে। সম্পূর্ণ সুস্থ হইনি, কারণ সেই ব্রাজিলীয় শার্দুলের সঙ্গে রাত্রিযাপনের চিহ্নস্বরূপ আজও আমাকে একটি লাঠি হাতে চলতে হয়। বল্ডুইন বাঘের পরিচারক এবং অন্যান্য চাকর-বাকর যখন এভারার্ডের আর্তনাদ শুনে বাঘের ঘরে এসে খাঁচার মধ্যে আমায় এবং বাঘের কবলে তাদের মনিবের অবশিষ্টাংশ দেখতে পায়, তখন কেমন করে এ ঘটনা ঘটল সেটা তারা অনুমান করতে পারেনি। তপ্ত লোহার শিকের সাহায্যে বাঘকে কোণঠাসা করে দরজা ফাঁক করে গুলি করে তাকে মেরে আমাকে খাঁচার ভিতর থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে শোবার ঘরে নিয়ে যাওয়া হয় আমাকে। তারপর বেশ কয়েক সপ্তাহ আমার শত্রুর বাড়িতে থেকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছিল আমাকে। ক্লিপটন থেকে এসেছিল এক সার্জন, আর লন্ডন থেকে নার্স। 1 মাস পরে আমাকে পৌঁছে দেওয়া হয় স্টেশনে, আর সেখান থেকে আমি চলে আসি আমার বাসস্থান গভর্নর ম্যানসন্স। আমার অসুখের সময়ের একটা ঘটনা আমার মনে আছে, অত্যন্ত স্পষ্ট হওয়াতে এই স্মৃতিটাকে আমার স্বরবিকারজনিত দুঃস্বপ্নের অঙ্গ বলে মনে হয় না। এক রাত্রে নার্স তখন আমার ঘরে নেই। দরজা খুলে প্রবেশ করলেন এক দীর্ঘাঙ্গিনী, তার পরনে বিধবার কালো পোশাক। তিনি কাছে এসে আমার উপর ঝুঁকে পড়াতে দেখলাম এভারার্ড যে ব্রাজিলীয় মহিলাটিকে বিবাহ করেছিল তিনিই। তার চাহনিতে যে করুণ সহানুভূতি দেখলাম তেমন আর কোনোদিন দেখিনি। জিজ্ঞেস করল মহিলা, আপনার জ্ঞান আছে? আমি তখন খুবই দুর্বল, তাই মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আমি এইটুকুই বলতে এসেছি যে আপনার এই দুর্দশার জন্যই আপনিই দায়ী। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি প্রথম থেকেই চেয়েছিলাম যাতে আপনি না থাকেন, আপনি যাতে তার কবলে না পড়েন। তার জন্য আমার স্বামীকে বঞ্চনা করে যতটা করা সম্ভব সবই করেছিলাম আমি। আমি জানতাম সে আপনাকে কেন ডেকে এনেছিল। আমি জানতাম সে আর কোনোদিন আপনাকে ফিরে যেতে দেবে না। আমি যতটা ভালো করে চিনতাম তাকে, তেমন তো আর কেউ চিনত না। আমি নিজেই যে ভুক্তভোগী সে কথা তো আর আপনাকে বলা যায় না, কিন্তু আপনার যাতে মঙ্গল হয় তার চেষ্টা ত্রুটি করিনি আমি। শুধু এইটুকুই বলতে পারি যে আপনি আমার বন্ধুর কাজ করেছেন। আমি ভাবতাম আমার মৃত্যু না হলে আমার মুক্তি নেই, কিন্তু আপনি আমাকে মুক্তি দিয়েছেন তার কবল থেকে। আপনার এত কষ্ট ভোগ করতে হলো বলে আমি দুঃখিত, কিন্তু আমি তো বলেইছিলাম আপনি মূর্খ, এবং মূর্খের মতোই কাজ করেছিলেন আপনি। কথাটা বলে চলে গেলেন সেই আশ্চর্য মহিলা। যাকে আর কোনোদিন আমি দেখিনি। স্বামীর সম্পত্তি থেকে তাঁর যা প্রাপ্য তাই নিয়েই তিনি দেশে ফিরে গিয়েছিলেন। পরে নাকি সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন। লন্ডনে ফেরার বেশ কিছুদিন পরে ডাক্তার আমাকে জানালেন আমি সম্পূর্ণ সুস্থ এবং আবার কাজ শুরু করতে পারি। কথাটা শুনে আমার মনটা যে খুব প্রসন্ন হলো তা নয়, কারণ কাজ মানেই পাওনাদারের স্রোত রোধ করার চেষ্টা। আসল খবরটা প্রথম দিল আমার উকিল সামার্স।
আপনি আবার সুস্থ হয়ে উঠেছেন, এটা খুব আনন্দের কথা। বলল সামার্স। আপনাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলাম। অভিনন্দন? তুমি কি বলছো সামার্স? মশকরা করার সময় এটা নয়। যা বলছি ঠিকই বলছি। বলল সামার্স। গত ১.৫ মাস হলো আপনি লর্ড সাদারটন হয়েছেন। পাছে অসুস্থ অবস্থায় খবরটা পেলে আপনার রোগ মুক্তিতে ব্যাঘাত ঘটে, তাই এতদিন বলিনি। লর্ড সাদারটন ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে বিত্তবান অভিজাত বংশের প্রতিভু। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর মনে পড়ল যে অনেকটা সময় তো পেরিয়ে গেছে এর মধ্যে, আর আমি তো এই সময়টা ছিলাম শয্যাশায়ী। বললাম, তাহলে লর্ড সাদারটন মারা গেছেন আমি অসুস্থ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই? ঠিক সেই একই দিনে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল সামার্স। সে বুদ্ধিমান লোক, সে কি আর অনুমান করতে পারেনি আমার দুর্দশার কারণটা? কিন্তু আমি তাকে কিছু বললাম না। তার কাছে আগ বাড়িয়ে পারিবারিক কুৎসা রটাতে যাব কেন? ব্যাপারটা খুবই আশ্চর্য। আমার দিকে সেই একই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে বলল, আপনি নিশ্চয় জানেন আপনার অবর্তমানে এই এভারাল্ড কিংই পেতেন এই খেতাব। তিনি না হয়ে আপনি যদি ওই বাঘের কবলে পড়তেন তাহলে উনিই হতেন লর্ড সাদারটন। তা তো বটেই, বললাম আমি। আর ভদ্রলোক এ ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। বলল সামার্স। আমি জানি লর্ড সাদারটনের চাকরের সঙ্গে ওর যোগাযোগ ছিল, আর সেই চাকর ঘন ঘন টেলিগ্রাম করে কিংকে জানাতো তার মনিবের অবস্থা। আপনি উত্তরাধিকারী, অথচ বারবার সে খোঁজ নিচ্ছে লর্ড সাদারটনের। ব্যাপারটা একটু অদ্ভুত নয় কি? নিঃসন্দেহে, বললাম আমি। আর শোনো সামার্স, এবার তো কাজকর্ম শুরু করে দিতে হয়। দাও তো দেখি আমার বিলগুলো আর আমার নতুন চেক বইটা। শুনছিলেন গল্প ব্রাজিলের কালো বাঘ। গল্প পাঠে পূর্ণেন্দু ও মৌলি। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।